নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আগের দিন যেমন বলেছিলাম যে আমি একটি কোম্পানিকে ইনভেস্টমেন্টের জন্য কিভাবে সিলেক্ট করি। প্রথমেই সেক্টরের মধ্যে আমি দেখি প্রধানত স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ, কোনো কোনো ক্ষেত্রে মিড বা লার্জও দেখি। সেটা প্রসপেক্টাস কি, তার ভবিষ্যতে আরো বেড়ে ওঠার কি কি উপাদানের মধ্যে আছে, এবং যে সেক্টরটি আছে সেই সেক্টরটি আগামী 5-10 বছর বুম করতে পারে কিনা, এটি আমার স্টক নির্ধারণের প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, দেখুন আজকে আমি হয়তো একটি স্টক নিয়ে বলবো, কিন্তু আমি প্রথমেই এটা ডিসক্লেমার দিই যে যে স্টক নিয়ে আমি জাস্ট আলোচনা করব, সেই স্টকটি কিন্তু কোনোভাবেই কোনো বাই, সেল বা হোল্ড রিকমেন্ডেশন নয়। আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই, সুতরাং এটি জাস্ট শিক্ষামূলকভাবে নেবে। বেশ, এবার বলি, আমি যখন কোনো স্টককে ইনভেস্ট করব, দেখবো সেই 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 যে সেক্টরের স্টকটি আছে সেই সেক্টরটির ফ্লোরিশ করার আগামী 5-10 বছর কোনো চান্স আছে কিনা। দ্বিতীয়ত হলো বিজনেস মডেল কি, প্রোডাক্ট কি। প্রোডাক্টটি যেহেতু আমার স্মল বা মাইক্রো বা মিড ক্যাপ, সেটির বেড়ে ওঠার যেন প্রচুর স্কোপ থাকে। দেখুন, একটি কোম্পানি ধরুন 500 কোটি বা 1000 কোটির মার্কেট ক্যাপ, সে যখন 5000 কোটি বা 50,000 কোটি হবে, 10 গুণ বা 100 গুণ বাড়বে। কোম্পানিটি বাড়বে তবেই তো আপনার টাকা বাড়বে। কোম্পানি যদি কোটিপতি থেকে অর্বুদপতি হয়, তো আপনি কিন্তু লাখপতি থেকে কোটিপতি হবে। কোম্পানি যদি গ্রোথ না হয়, কোম্পানি যদি না বাড়তে পারে, ছোট থেকে একটা ছোট জায়গা থেকে আস্তে আস্তে তার প্রোডাক্ট বা তার বিজনেসটি ন্যাশনাল লেভেলে যাবে, গোটা ভারতবর্ষ জুড়ে, সেখান থেকে আস্তে আস্তে গোটা পৃথিবী জুড়ে তার ছড়িয়ে পড়ার জন্য সুযোগ থাকে। দ্বিতীয়ত হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কি চাইছে? ম্যানেজমেন্টকে সৎ হতে হবে, পরিশ্রমী হতে হবে এবং চরমভাবে অপটিমিস্টিক হতে হবে। সেটি তার যদি নেগেটিভ চিন্তা ভাবনা থাকে তাহলে তার হবে না। আর জোশ থাকতে হবে। ছোট কোম্পানি যদি জোশ না থাকে, তার বেড়ে ওঠার খিদে না থাকে, তাহলে কিন্তু সেই কোম্পানিতে আপনাকে পয়সা করে দেবে না। এক। দ্বিতীয় কথা বলি, আমি যখন ইনভেস্ট করবো কোনো কোম্পানিতে, ইনভেস্ট করবো মানে কি, আমি ইনভেস্ট করছি, এটা ভালো করে বুঝবেন, আমি ইনভেস্টার, আমি ট্রেডার নই। কিন্তু আমি ইনভেস্ট করছি মানে কোনো একটি কোম্পানির ম্যানেজমেন্টকে, কোনো একটা কোম্পানির থিঙ্ক ট্যাঙ্ককে তার বিজনেস করার জন্য টাকা দিচ্ছি। সেটা আমার 5 লাখই হোক, 5,000ই হোক, 500ই হোক আর 5 টাকাই হোক, আমি টাকা দিচ্ছি। এবার সে বিজনেস চালাবে, সে যেমন যেমন বড় হবে, আমার ইনভেস্টমেন্টটিও সেই হারে তার দাম মূল্য পাবে। এক্ষেত্রে কিন্তু আমি স্টকের দাম দেখব না। স্টকের দামের সঙ্গে আমার কোনো কোনো কিছু, কোম্পানি যদি ঠিক থাকে, কোম্পানির ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে, কোম্পানির চালচলন যদি ঠিক থাকে, আমার যদি মনে হয় যে এরা লেদার্জি আসছে না, বা এরা এখনো অপটিমিস্টিক, এরা এখনো হার্ড ওয়ার্কিং, হ্যাঁ, এরা কিন্তু চরমভাবে বিজনেস গ্রো করার চেষ্টা করছে, তাহলে আমি কিন্তু দেখবো না যে আমি 400 টাকা, 500 টাকা বা 1000 টাকায় স্টকটি কিনেছি, ধরুন 1000 টাকায় স্টকটি কিনেছি, এই স্টকটির দাম 600 টাকা বা 500 টাকা হয়ে গেছে, আমি পরোয়া করি না। 50%, 60%, 70% ডাউন হলেও আমি কিন্তু পরোয়া করি। ধরুন আপনি কোনো ম্যানেজমেন্টকে টাকা দিয়েছেন বিজনেস করতে, তো আপনি ভরসা করে দিয়েছেন, তো সে তো আপনার টাকাটি নিয়ে বিজনেস করবে, তাকে আপনি 2-4 বছর 5 বছর সময় দেবেন না? সময় যদি না দেন, তাহলে তো বিজনেস, এটা কি মানে হাতের মোয়া, যে আজকে টাকা দিলেন কালকেই 10 গুণ হয়ে গেল বা 20 গুণ হয়ে গেল? ভালো তো, আজকে আমি টাকা দিলাম, ধরুন আমি একটা স্টক কিনলাম আজকে 1000 টাকায়, ছোট হিসাব দিয়ে 100 টাকায়। দেখুন আমি আগে বলি, আমি ছোট বলছি, আমি এখনো পর্যন্ত আমি যে আমার যে পোর্টফোলিও, সেটি কিন্তু করোড়পতি পোর্টফোলিও নয়, আমি কিন্তু এখনো
1 কোটির নিচেই আছে, আমি লাখের মধ্যেই আছি, আমি এখনো কোটি ক্রস করতে পারিনি আমার পোর্টফোলিও। সুতরাং আমি কোটির গল্প বলবো না, আমি ছোট গল্প বলবো। ধরুন 100 টাকা, 100 টাকায় স্টকটি কিনেছি, কিনতে তো আমাকে হবে, বিজনেস দেখে, ম্যানেজমেন্ট দেখে স্টকটি কিনেছি। এবার আজকে 100 টাকায় কিনলাম, দেখা গেল 3 মাস 4 মাস 6 মাস পরে সেই স্টকটি 100 থেকে 2000 টাকা হয়ে গেল। হয়, অনেক ক্ষেত্রে হয়। তো 1 বছর 2 বছর পর 2000 টাকা হয়ে গেল, মানে কত গুণ বাড়লো? 100 টাকায় 2000 টাকা, ভাবু 20 গুণ বেড়ে গেল। তো আমি কি সেল করে বেরিয়ে যাবো? কখনো বেরোবো না। যদি বিজনেসের সেই স্ট্রেন্থ দেখি, আমি ম্যানেজমেন্টের সেই স্ট্রেন্থ দেখি, বিজনেসের সেই ফ্লো দেখি, আমি বেরোবো না। হ্যাঁ, 2000 টাকা যদি আবার 600 টাকাতে নেমে আসে, আমি পরোয়া করি না। কারণ আমার যখন ইনভেস্ট করেছি, আমি বিজনেস দেখে ইনভেস্ট করেছি, দাম দেখে ইনভেস্ট করিনি। এইটা কিন্তু কঠিন কাজ, কঠিন কাজ দাদা, আমি বলছি কঠিন কাজ। অনেকে হাসছেন, অনেকে ভাবছেন কি পাগলের কথা, 100 টাকা 2000 গেল, বিক্রি করলেন না, সেটা 600 টাকায় নেমে এলো, আপনি কি পাগল? এটাই হচ্ছে পার্থক্য করে দেয় একটা ইনভেস্টরের সঙ্গে একটা ট্রেডারের। যদি আপনি 100 টাকায় 2000 টাকা দেখতে পারেন না, তাহলে আপনি ইনভেস্টার। আপনি 100 টাকায় 2000 টাকা দেখতেই পারবেন না, আপনার যে ট্রেডিং মানসিকতা, রাতারাতি টাকা করে নেওয়ার মানসিকতা, 100 যখন 200 হবে, 200 যখন 500 হবে, আপনি পাগল হয়ে যাবেন। 200 হলেই বলবেন যে বাবারে, আমার অরিজিনাল ক্যাপিটালটা বার করে নিই। করবেন, আপনি ভেবে দেখবেন, করবেন। এবং 200 টাকাটি যখন আবার 500 হয়ে যাবে না, তখন আপনি আবার পস্তাবেন, ছি 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 ছি, কেন বিক্রি করলাম, বিক্রি না করলেই ভালো হতো। লং টার্মে যখন চার্ট দেখবেন 5 বছর 10 বছর পুরোনো, তখন ভাববেন, ও এটা যদি 1900 এত সালে, সরি 2005 সালে যদি ইনভেস্ট করতাম 50 টাকা, আজ তাহলে আমার 5 লাখ টাকা হতো। সরি, 50 টাকা ইনভেস্ট করতাম, আজ তাহলে আমার 50,000 বা 10,000 বা 5,000 বা 3,000 হতো। আরে মশাই, তার আগে কতবার উঠেছে, কতবার নেমেছে। ট্রেডার হলে আপনি পারবেন না, পারবেন না। আপনি যদি 100 টাকা স্টক 200 টাকা যায় না, আপনি হাফ বুকও করেন, 200 টাকা যখন 2000 যাবে না, তখন আপনি আরও হাফ বুক করবেন। এই করতে করতে আপনার ইনভেস্টমেন্ট জিরো হবে, মিলিয়ে নেবেন আপনি। ভাববেন যে টাকা আমি তো করে ফেলেছি, আমার তো লস তো কিছু নয়। লস কিছু নয়, আপনার লাভও কিছু নয়। যে পরিশ্রম করে, যে কষ্ট করে আপনি স্টকটা বেঁচেছিলেন, সেইটা জাহান নেমে গেল। আজ থেকে 10 বছর পর যখন ওই 100 টাকা আপনার যখন স্পিড বোনাস পাবেন 2-3 বার, তারপরে যখন 2000 টাকা যাবে, তখন দেখবেন আপনার রিটার্ন কত পার্সেন্ট হয়। কিন্তু 5 বছর 10 বছর, তাই আমি বলছি, যাই হোক, অনেক বেশি কথা বলছি হয়তো বা আমি। এটা আসলে মেন্টালিটি, ইনভেস্টমেন্টের এই মেন্টালিটিটা না, এটা খুব কঠিন কাজ, তপস্যার কাজ। এটা মাথায় রাখবেন, ইনভেস্টিং করা কিন্তু ট্রেডিংয়ের থেকেও কঠিন। 100 টাকা 2000 টাকার পর যখন 600 টাকায় নামবে, খুব কঠিন, রাত্রে ঘুম চলে যাবে। যদি বিজনেস ভালো থাকে, আমি পড়া করি না। বেশ, তো যাই হোক, আজকে আমি একটা স্টকের কথা বলবো। এখানে আমি কিছু বলবো, আপনাদেরকে কিছু কাজ দেব। দেখুন, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, টেক্সটাইলে বাংলাদেশ খুব ভালো। বাংলাদেশের সঙ্গে আমাদের টেক্সটাইলের বিজনেস ছিল, তাছাড়া আরও 2-1টা দেশে আমরা বিজনেস করতাম। কিন্তু ইউরোপে বা আমেরিকাতে আমাদের টেক্সটাইলের যে এক্সপোর্ট, সেই এক্সপোর্টে প্রচুর ট্যাক্সেসের ব্যাপার ছিল। এবার কী হচ্ছে জানেন, মাদার অফ অল ডিলস, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে মাত্র 24 ঘন্টা পার হয়নি আমরা ডিল করেছি। তার ফলে আমাদের ইউরোপের বাজার ইন্ডিয়ান তথা এশিয়ান টেক্সটাইলের জন্য একটা সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়ে গেছে, এবং এখানে এক্সপোর্টের একটা বিরাট বিরাট একটা প্রভাব কিন্তু টেক্সটাইল শিল্পে খুব শীঘ্রই পড়তে চলেছে। তার মানে একটা হিউজ টেলউইন্ড আছে এই সেক্টরে। আমি আরও অনেক সেক্টর নিয়ে বলবো। তো এই সেক্টরের অনেক স্টক আছে, সেটা আপনারা করবেন, আমি বলি। এই সেক্টরে একটি স্টক, আমি একটা স্টক নিয়ে আলোচনা আর বলছি, কিন্তু কোনো বাই হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয়। একটি স্টক হচ্ছে আপনার বোরানা উইপস, উচ্চারণটা কে, বোরানা না বারানা, বোরানা উইপস, উইভিং, সেলাই বোনা আপনি, বোরানা উইপস। এই সুরাট বেস্ট কোম্পানি। এর যদি মার্কেট ক্যাপ দেখেন, স্মল বা মাইক্রোই বলতে পারেন, মাত্র 985 কোটি টাকা এর মার্কেট ক্যাপ।
985 crore, কিন্তু এর অপারেশন খুব ভালো। এর দেখবেন ডেট টু ইকুইটি খুবই কম, মানে 0.18, আর মাত্র 2020 সালের কোম্পানি। কিন্তু এদের যদি অপটিমিজম দেখেন, এদের যদি নিজেদেরকে বাড়ানোর আকাঙ্ক্ষা দেখেন, তো আপনার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। জানি না ফিউচারে কি করবে। এরা কি করে, এরা তো সুরাট বেস্ট কোম্পানি। সুরাটে এদের 3-4-5টাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আছে। এরা কাজ করে মূলত দুটি। দেখুন, এটা এই বিজনেস মডেলটা বলি আগে, বিজনেস মডেল বলবো না, আগে প্রোডাক্ট বলি। প্রোডাক্ট হচ্ছে আনব্লিচ ফেব্রিক্স আর পলিস্টারিয়ান। এটাকে বলছে গ্রেগে ফ্যাব্রিক্স। গ্রেগে ফ্যাব্রিক্সটাকে জানেন তো? গ্রেগে ফ্যাব্রিক্স হচ্ছে যখন ফ্যাব্রিক্স তৈরি হয় টেক্সটাইলের, এটাকে বলছে আপনার এটা একটা আছে, সেটা হচ্ছে হাই স্পিড ওয়াটার জেট লুম। হাই স্পিড ওয়াটার জেট লুম একটি মেশিন, যে মেশিনে ইয়ার্ন তৈরি করা হয়, সুতো তৈরি করা হবে, ফ্যাব্রিক্স তৈরি করা হবে। মানে যে ফ্যাব্রিক্সটা তৈরি হবে সেই ফ্যাব্রিক্সটা হলো র মেটেরিয়াল। এখানে কোনো আনব্লিচড কোনো ব্লিচিং বা আর্টিফিশিয়াল কালার কিছু নেই। এইটা কি করে, এই একটা ওদের প্রোডাক্ট আমি বলছি, তারপরে এটা প্রোডাক্ট। আর একটা আছে একটা পলিস্টারিয়ান, তারা একটু ব্লিচিং করে পলিস্টার দিয়ে বানায়। এরা কি করে, এরা এই আপনাদের যে প্রোডাক্ট দুটো, আনব্লিচ ফেব্রিক্স যেটা বললাম আমি, হাই স্পিড ওয়াটার জেট লুম থেকে তৈরি করে, আর একটা হচ্ছে পলিস্টারিয়ান। এই দুটো ওরা B2B বিজনেস মডেল। এরা কিন্তু নিজের কোনো টেক্সটাইল, এরা নিজেরা কোনো ড্রেস বানায় না। এরা কিন্তু ওদের যে কোম্পানি আছে যাদের সঙ্গে বিজনেস করে, তাদেরকে এরাই ফ্যাব্রিক্সগুলো দেয়। এই যে আনব্লিচড ফ্যাব্রিক্স যেটাকে বলছে গ্রেগে ফ্যাব্রিক্স, যেটা আমাদের কোনো রকম আর্টিফিশিয়াল কালারিং, গ্লিস্টারিং বা কোনো কেমিক্যাল কিছু দেওয়া হয় না, রাফ একদম র ফ্যাব্রিক্স, খুব উন্নত মানের সুন্দর ফ্যাব্রিক্স, যেটা হাই স্পিড ওয়াটার জেট লুম থেকে তৈরি করা হয়, সেটা দেয়। এবং আপনার পলিস্টারিয়ান দেয়। এই আনব্লিচ ফ্যাব্রিক্সের ওদের কন্ট্রিবিউশন বিজনেসে 79%, আর পলিস্টারিয়ানে 20%। আর তার সাথে ওয়াস্টগুলো হয়, সেখান থেকে ওরা 1% মতো ইনকাম করে। তাহলে 79 + 20, 99 + 1, ওয়াস্ট থেকে 1। এটা হচ্ছে বিজনেস মডেল। তাহলে এরা হাই কোয়ালিটি ফেব্রিক্স তৈরি করে টেক্সটাইলের জন্য, বিভিন্ন কাজ, টেক্সটাইল, হোম ডেকর, ফার্নিচার্স, সমস্ত কিছু। কোনো ডাইং তৈরি হবে, কোনো আপনার অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে যাবে, কোনো উন্নত মানের কোনো পোশাক তৈরি হবে, সব এই ফেব্রিক্স থেকে। তা বিভিন্ন কাজ, মাল্টিপারপাস ইউজ তারা করে। বেশ, তাহলে আপনার প্রোডাক্ট বুঝলেন, বিজনেস মডেল বুঝলেন। এবার তাদের কথা বলি। যদি গ্রোথ স্পিড দেখেন, মাথা খারাপ। আমি একটা হিসাব দিচ্ছি। মার্চ 23 সালের মার্চ পর্যন্ত, মানে ইয়ার অন ইয়ার, মার্চে ওদের সেলস ছিল 135 কোটি। 24 সালের মার্চে ওদের সেলস হয়েছে 199 কোটি, মানে বেড়েছে আপনার 47% সেলস। 23 থেকে 24-এ 135 থেকে 199, হিসাব করে দেখবেন মোটামুটি 47% সেল। আমি পয়েন্ট ধরছি না। কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন বাড়ছে, 19% থেকে 21% হয়েছে। অপারেটিং প্রফিট মার্জিন বলে কি হবে, অপারেটিং লিভারেজ পাবে, এবং তাই হয়েছে। সেলস বেড়েছে 47%, কিন্তু প্যাট যেটা প্রফিট আফটার ট্যাক্স, সেটা 16 থেকে 24, মানে 50%। তার মানে 47% সেল, আর প্রফিট আফটার ট্যাক্স, নেট প্রফিট হচ্ছে আপনার, প্যাট হচ্ছে কি 50% বেড়েছে। তার মানে অপারেটিং লিভারেজ হালকার উপরে আছে। এবার দেখুন 24 সাল থেকে 25 সালে যদি হিসাব করেন ইয়ার অন ইয়ার, তাহলে 199 থেকে বেড়ে হয়েছে 290, মানে এখানে সেলস বেড়েছে ওই অলমোস্ট 46%, মানে 47-এর কাছাকাছি। অপারেটিং প্রফিট মার্জিনটা একটু বেড়েছে 22%। কিন্তু যদি প্যাট দেখেন, প্যাটে হিউজ জাম্প, 24 থেকে 40, এখানে কিন্তু প্যাট গ্রোথ হচ্ছে 66%। দেখুন, আগের বছরে
47% সেলস গ্রোথে 50% প্রফিট করেছিল, সেলস গ্রোথ থেকে প্রফিট গ্রোথ বেশি, কিন্তু এবার কি 46% সেলস গ্রোথ, কিন্তু তার প্রফিট মার্জিন হচ্ছে প্যাট মার্জিন হচ্ছে 66%। প্যাট গ্রোথ, সরি মার্জিন নয়, প্যাট গ্রোথ। বুঝতে পারছেন? তাহলে অপারেটিং লিভারেজ পেতে শুরু করেছে কোম্পানিটি। এবার দেখবেন FY 24-25-এ এদের সেলস কত ছিল? সেপ্টেম্বর, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর, মার্চ, চারটে যদি করেন দেখবেন 24 সালে জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর, মার্চ 62, 71, 78 আর 79, মানে 290 কোটি সেলস করেছিল আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে। 25-26 তো চলছে, 25-26-এ দেখুন ইতিমধ্যে 3টে কোয়ার্টারে 81, 96 আর 111, 288 করে ফেলেছে। আগের বার গোটা বছরে করেছিল 290, এবার 25 সালে 3টে কোয়ার্টারে কিন্তু ওরা 288, মানে অলমোস্ট 290 করে ফেলেছে। এখনো একটি কোয়ার্টার, মানে 25% টাইম বাকি আছে। মার্চের কোয়ার্টারে কি করবে? আমি তো মুখিয়ে আছি। এই যে গ্রোথের যে ক্যাপাসিটি খুব ভালো। এবার আর কিছু বিষয় আছে। এরা মূলত, আমি আগেই বললাম যে এদের মূলত মেন বিজনেসের মডেলটা হচ্ছে আনব্লিচড ফ্যাব্রিক্স, যেটাকে আমরা গ্রেগি ফ্যাব্রিক্স বলছি। একদম পরিশুদ্ধ, নিখাত, বিশুদ্ধ ফ্যাব্রিক্স তৈরি করে তারা কি দিয়ে? হাই স্পিড ওয়াটার জেট লুম এই মেশিন দিয়ে। 1208টি মেশিনের মধ্যে এদের ক্যাপাসিটি ইউটিলাইজেশন 80.93%, তারা কিন্তু আগের ইয়ারে করে ফেলেছে। 80%, 80.93% করে ফেলেছে। তার মানে কি দেখুন, একটা এর ক্ষেত্রে একটা আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে 100% প্রোডাকশন হয় না, ক্যাপাসিটি 100% হয় না। দেখুন 90%, 92, 94, 95 পর্যন্ত হতে পারে। কত 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 করে ফেলেছে? 80.93, মানে 80%। আর কত বাড়বে? আর 10%, 15% বাড়াতে পারবে। বেশ, এই 2 বছরের মধ্যে এদের ক্যাপাসিটি ইউটিলাইজেশন দেখুন, মানে সেলস বাড়ছে তো সাই সাই করে 46%, 50%-এর স্পিডে ছুটছে ওরা, সেলস কি ছুটাচ্ছে। তার মানে ওদের ক্যাপাসিটিটা পুরোটাই ওদেরকে মোটামুটি দিতে হবে। তাই এই মোটামুটি ওরা বিভিন্ন মাসের ক্ষেত্রে, বিভিন্ন মাস বাই মান্থ ওয়াইজ ওরা 72.46% থেকে 98.87% পর্যন্ত ওরা ক্যাপাসিটি ইউটিলাইজ করে ফেলেছে। 98.87 ক্যাপাসিটি ইউটিলাইজ করে ফেলেছে। সরি, পাশে রেল লাইন, ট্রেন যাচ্ছে, হয়তো একটু সমস্যা হবে। তো ক্যাপাসিটি যদি আপনি ম্যাক্সিমামটা ইউটিলাইজ করে ফেলেন, তাহলে আপনার ডিম্যান্ড হেভি। ডিম্যান্ড হেভি কেন বললাম? আমি আগে বলেছিলাম যে এই সেক্টরটা বুম করতে পারে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি হওয়ার ফলে। একটা কিন্তু এক্সপোর্টের একটা ব্যাপক ব্যাপক একটা কিন্তু জোয়ার আসবে, এবং সেই ক্ষেত্রে এদের কিন্তু একটা দারুণ স্কোপ আছে। এই কোম্পানিটি যেন আমার নজরে এসেছে। বেশ, এখনো শেষ হয়নি, একটু মন দিয়ে শুনবেন। এইবার কোম্পানি কি বলছে দেখুন। এবার কোম্পানি বলছে আমি আরো 2টো প্রজেক্ট হাতে নিচ্ছি, আরো 2টো আমি ক্যাপাসিটি এক্সপ্যান্ড করার জন্য আরো 2টো প্রজেক্ট আমি হাতে নিচ্ছি, আরো 2টো প্রজেক্ট আমি করবো। দ্যাটস ফাইন। হ্যাঁ, এই কোম্পানিটি এখনো কনকল করেনি। কনকল করলে আরো ভালো হতো, বুঝতে পারতাম। পরবর্তীতে কনকল এলে অনেক সুবিধা হবে। আমি যেটা বলছিলাম, কোম্পানির ফিউচার অ্যাসপেক্ট, কোম্পানি ফিউচার নিয়ে কি ভাবছে, কোম্পানি কতটা অপটিমিস্টিক। দেখুন এরা কি বলতে চাইছে, যে আমাদের তো এই যে হাই স্পিড ওয়াটার জেট লুম চালাতে হয়, বা আমাদের এইসব অনেক খরচাপাতি আছে, বিশেষ করে ইলেকট্রিক্যাল খরচাটা বেশি। তারা কি বলছে? বলছে আমরা রিনিউয়েবল পাওয়ার তৈরি করবো, নির্দিষ্ট মাপের দীর্ঘ প্রয়োজন। তারা বলছে রুফটপ সোলার এবং উইন্ড পাওয়ার ওরা নিজেরাই তৈরি সেটা করছে, যাতে কি হবে, ইলেকট্রিসিটি বিলটা কম হবে। বুঝতে পারছেন? আমি যেমন এবার হোটেল সেক্টর সম্বন্ধে বলেছিলাম যে ইন্ডিয়ান হোটেলস বা লেমন ট্রি এরা নিজেরাই তাদের ওয়েস্টটাকেও হ্যান্ডেল করছে, প্লাস ইলেকট্রিসিটি নিজে তৈরি করছে। তাহলে ওদের এরাও তাই করছে, এরাও ইলেকট্রিসিটি এরা ইতিমধ্যে সেট আপ শুরু করে দিয়েছে, ইতিমধ্যে সেট আপ শুরু করে দিয়েছে। এই যে পাওয়ার তৈরি হবে নিজেদের প্রোডাকশন করার জন্য লাগবে।
এবার যে কি হয়, যদি দেখুন পাওয়ার পাওয়ার কনজাম্পশনে এটা প্রচুর খরচ এইসব ক্ষেত্রে, এই হাইজেট ওয়াটার লুম চালাতে গেলে। এবার যদি ওরা প্রফিটে খানিকটা অংশ নিয়ে, এবার ওরা যদি প্রেফারেন্সিয়াল ইস্যু করে, ওরা যদি লোনও নেয়, ডেপ টু ইকুইটি মাত্র 0.18, ও তো ডেপ নিতে পারে 0.5 পর্যন্ত, কোনো ব্যাপারই নয়। এখন 4 গুণ ওরা, 3 গুণ 4 গুণ ওরা 3 গুণ এখন ওরা ডেপ নিতে পারে। তো তারা এক্সপেনশন করতে পারে, করছেও, চিন্তাভাবনা চলছে, তার জন্য তারা ইলেকট্রিসিটি তৈরি করছে। তার ফলে কি হবে, এই যে সেলস গ্রোথ, এই সেলস গ্রোথ যদি ধরে রাখতে পারে, দেখুন সবসময় সেলস গ্রোথ কিন্তু একরকম হবে না, সেলস গ্রোথ বাড়া কমা করবে। দেখুন এই যে 46% কোনো একটা কোয়ার্টারে দেখলেন কোনো কিছু কারণবশত হতেই পারে, তা বলে কি বিজনেসটি খারাপ হয়ে গেল? তা কিন্তু না। ওভারঅল দেখবেন কোম্পানি কি বলছে, কনকল পেলে খুব ভালো হতো। তো এই ব্যাপার। এইবার এটা তো আপনার প্রাথমিক বিষয়টা গেল কোম্পানি। এইবার আপনাদের কাজ, আমি কি দেখেছি সবই যদি আমি বলে দিই, তাহলে আপনাদের আগেই বলেছি, ইনভেস্টমেন্ট করতে গেলে নিজের কনফিডেন্স লাগবে। এবার দেখবেন এর এমডি কে, সিওএফও কে, হ্যাঁ, তো এদের যে ম্যানেজমেন্টে যারা আছেন পোস্টে, এমডি বলুন সিএফও বলুন, এদের সম্বন্ধে পড়ুন, এদের নামগুলো সম্বন্ধে পড়ুন, এদের প্রিভিয়াস কোনো হিস্ট্রি আছে কি গুগলে গিয়ে সার্চ করুন, বিভিন্ন এতে ওদের সাইটে যান, সার্চ করুন। আমি কি দেখেছি সেটা আমি জানি, আমি সবটাই যদি বলে দিই তাহলে আপনাদের কনফিডেন্স আসবে না। এদের কোনো প্রিভিয়াস রেকর্ড আছে কি, এদের পাস্ট রেকর্ড, ট্র্যাক রেকর্ড কেমন, বা এদের বর্তমান অবস্থা কেমন, এরা কি এডুকেশন কি, এরা কোথা থেকে ট্রেনিং নিয়ে এসেছে, বা কিছু ম্যানেজমেন্ট যারা চালাচ্ছে তাদের ক্যাপাসিটি কি, তাদের বাহ্যিক আমি যেটা তারা দিয়েছে, তাদের সাইটে আপলোড করেছে বা এনএসসি বিএসসিকে দিয়েছে, সেটুকু আমি আপনাকে বললাম। কিন্তু যারা চালাচ্ছে, আংটি তো দেখছি আংটি চকচক করছে, সেই আংটিটা কি মনে দিয়ে তৈরি, হিরে দিয়ে না টিন দিয়ে রং করা, এটা তো বুঝতে হবে। গোটা কোম্পানি চলে ম্যানেজমেন্টের উপরে, ম্যানেজমেন্ট যারা ডিল করছে তারা কি, তাদের পাস্ট রেকর্ড কি, তাদের ফিউচার রেকর্ড, সরি তাদের প্রেজেন্ট রেকর্ড কি, তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, তারা কোথা থেকে কি ট্রেনিং করেছে, তাদের কি ভাবছে, বিভিন্ন তাদের কোনো ইন্টারভিউ থাকলে ইন্টারভিউ দেখুন, গুগলে গিয়ে সার্চ করুন, ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন, তারপরে দেখুন যে এই কোম্পানিতে আপনি, আজকে যেমন কোম্পানিটি 5% র্যালি করেছে প্রাইসে, তো কি আছে ভাই, আমি যদি কোম্পানিতে ইনভেস্ট করতাম 5% ডাউন গেলেও কিছু মনে করতাম না। যেমন আমার একটি কোম্পানি ফেয়ার থাকতে হবে, দেখুন আমি আবার বলছি যে কোম্পানিগুলির নাম করছি, এগুলো কিন্তু কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন নয়। আমার একটি কোম্পানি খুব ভালো লাগে, আমি ইনভেস্টেড, আমি আগে থেকে বলছি, ডিসক্লেমার দিয়ে রাখি, এই কোম্পানিতে আমার ইনভেস্টমেন্ট আছে। আপনারা ইনভেস্ট করতে গেলে আপনারা নিজের রিস্কে করবেন। আমার কোনো এটাই কিন্তু কোনো বাই হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয়। আমার ধরুন একটি কোম্পানি ইনফোবিয়া, এভারেজ বাইং থেকে নেমে মানে এতটা আমার নাম ছিল দুদিন থেকে যে আমার 40%, 30%, 20% বা 15% লস দেখাচ্ছিল, আজকে র্যালি করেছে 20%। মানে এরকম এটা চলতে থাকবে, কোন 10% নেমে গেল, 5% নেমে গেল, আপনি পাগল হয়ে গেলেন, বিজনেস দেখলেন না, একটা কোয়ার্টার খারাপ হয়ে গেল। আসলে এই ওঠানামাটা করে না সকলে ট্রেডিং মানসিকতায়, কিন্তু ইনভেস্টররা বিজনেস দেখে, প্রাইস দেখে না। আমি কি বলছি আশা করি বুঝতে পারছেন। আরও সেক্টর সম্বন্ধে, আরও স্টক সম্বন্ধে আরও আসবে, আমার ভিডিও আমি আরও আনবো, পরে আরও বলবো। আপনারা দেখুন, এই কোম্পানি সম্বন্ধে পড়ুন, ম্যানেজমেন্ট সম্বন্ধে পড়ুন, তারপর আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগছে কোম্পানিটিকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগিয়ে চলুন, সকলে চলুন, একসাথে শিখি, একসাথে বেড়ে উঠি। নমস্কার।